ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য চলতড়িৎ চ্যাপ্টার থেকে তড়িৎ ক্ষমতা এবং তড়িৎ শক্তি সম্পর্কে আলোচনা করব। আমি আগের লেকচারে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং তড়িৎ প্রবাহের তাপীয় ফল আলোচনা প্রসঙ্গে তোমাদেরকে একটা ধারণা দিয়েছিলাম, সেটা হচ্ছে বৈদ্যুতিক কার্য। এবং তোমরা ইতিমধ্যেই জানো বৈদ্যুতিক কার্য বলতে কি বোঝায়। অর্থাৎ কোনো পরিবাহী তারকে যখন কোনো তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করা হয়, তখন সেই তড়িৎ উৎস পরিবাহী তারের মধ্যে তড়িৎ প্রবাহিত করার জন্য কিছু কার্য সম্পাদন করে, সেটাই হচ্ছে বৈদ্যুতিক কার্য। এবং এই বৈদ্যুতিক কার্যের রাশিমালাটা কি? অর্থাৎ বৈদ্যুতিক কার্য বা ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান। ধরা যাক এবি একটা পরিবাহী তার, যার রোধ হচ্ছে আর এবং উহার মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে টি সময় ব্যাপী। তাহলে বৈদ্যুতিক কৃতকার্যের সূত্রটা কি হবে? ডব্লিউ ইলেকট্রিক্যাল ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এটা ইতিমধ্যে আমরা শিখেছি। এবং এই বৈদ্যুতিক কৃতকার্যের এসআই একক, যেমন কৃতকার্যের একক হয় সেটা হচ্ছে জুল, যেটাকে আমরা বড় হাতে জে দিয়ে নির্দেশ করি। ওকে, এবার হচ্ছে তড়িৎ ক্ষমতা বা ইলেকট্রিক্যাল পাওয়ার। তাহলে তড়িৎ ক্ষমতা বলতে আমরা কি বুঝবো? বৈদ্যুতিক কার্য করার হারকে তড়িৎ ক্ষমতা বলে। অর্থাৎ প্রতি একক সময়ে যতটা পরিমাণ বৈদ্যুতিক কার্য সম্পাদিত হয় সেটাই হচ্ছে তড়িৎ ক্ষমতা। সুতরাং তড়িৎ ক্ষমতা পি ইকুয়াল টু বৈদ্যুতিক কার্য ডব্লিউ ইলেকট্রিক্যাল ডিভাইডেড বাই সময় টি। এবং তাহলে তড়িৎ ক্ষমতার রাশিমালা কি হবে? ডব্লিউ ইলেকট্রিক্যাল অর্থাৎ আই স্কোয়ার আর টি বাই টি, টি ক্যান্সেল আউট, সুতরাং এটা হচ্ছে আই স্কোয়ার আর। সুতরাং এইটা হচ্ছে তড়িৎ ক্ষমতার রাশিমালা। তাহলে আমরা তড়িৎ ক্ষমতার একটা রাশিমালা পেলাম, পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। এবার আমরা যদি আরো অন্য কোনো রূপে রূপান্তরিত করতে পারি কিনা দেখি। অর্থাৎ অহমের সূত্র অনুযায়ী আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে এখান থেকে যদি আই সমান বার করে দাও, অর্থাৎ ভি এর আকারে যদি আমরা তড়িৎ ক্ষমতাকে প্রকাশ করতে চাই, সেটা কি? তাহলে পি ইজ ইকুয়াল টু ভি বাই আর তার স্কোয়ার ইন্টু আর। তাহলে এটা দাঁড়ালো ভি স্কোয়ার বাই আর। সুতরাং এটাও একটা তড়িৎ ক্ষমতার রাশিমালা। আবার দেখো পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। তাহলে আমরা লিখতে পারি আই আর ইন্টু আই, দ্যাট ইজ ভি ইন্টু আই। সুতরাং তড়িৎ ক্ষমতার আরো একটা রাশিমালা দাঁড়ালো ভি ইন্টু আই, পি ইজ ইকুয়াল টু। সুতরাং তড়িৎ ক্ষমতার এই তিনটি রাশিমালা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। যদিও যে কোনো একটা রাশিমালা যদি তোমরা মনে রাখো, তাহলে বাকিগুলো কিন্তু অহমের সূত্র প্রয়োগ করে তোমরা রূপান্তরিত করতে পারবে। এবার আমরা দেখব তড়িৎ ক্ষমতার একক। দেখো তড়িৎ ক্ষমতার এসআই একক কি হবে? তড়িৎ ক্ষমতার এসআই একক। আমরা তড়িৎ ক্ষমতা সমান কি জানলাম? সেটা হচ্ছে বৈদ্যুতিক কার্য ডিভাইডেড বাই সময়। সুতরাং বৈদ্যুতিক কার্যের এসআই একক হচ্ছে জুল। সুতরাং তড়িৎ ক্ষমতার এসআই একক হবে তাহলে জুল পার সেকেন্ড, যেটাকে বলা হয় ওয়াট এবং ক্যাপিটাল ডব্লিউ দিয়ে নির্দেশ করা হয়। তার মানে কি দাঁড়ালো? 1 ওয়াট সমান হচ্ছে 1 জুল ডিভাইডেড বাই 1 সেকেন্ড। অর্থাৎ কোনো বৈদ্যুতিক যন্ত্রের তড়িৎ ক্ষমতা 1 ওয়াট, তার মানে কি ওই বৈদ্যুতিক যন্ত্রটি 1 সেকেন্ডে 1 জুল পরিমাণ কার্য সম্পাদন করে। এবার এই তড়িৎ ক্ষমতার আরো কিছু বড় একক আছে, যেমন 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট বাই 10 কিউব ওয়াট। আবার 1 মেগাওয়াট, সেটা সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ওয়াট। আবার 1 গিগাওয়াট, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 9 ওয়াট। এই সম্পর্কগুলো তোমরা
খেয়াল রাখবে। এবার আমরা চলে আসছি তড়িৎ শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জি। এই জিনিসটা কি? কোনো বৈদ্যুতিক যন্ত্রের কার্য করার মোট সামর্থ্যকে বলা হয় তড়িৎ শক্তি, বা অন্য ভাষায় বলতে হলে কোনো পরিবাহী তার বা বর্তনীতে বিভব প্রভেদের ফলে তড়িৎ প্রবাহিত হলে কিছু কার্য সম্পাদিত হয়। যে পরিমাণ কার্য সম্পাদিত হয় সেটাই হচ্ছে তড়িৎ শক্তি। এবং তার মানে তড়িৎ শক্তি আসলে বৈদ্যুতিক কার্য। এবার আমরা তড়িৎ শক্তিটা তড়িৎ ক্ষমতার আকারে কিভাবে পেতে পারি? দেখো, আমরা তড়িৎ ক্ষমতা P = পেলাম বৈদ্যুতিক কার্য ডিভাইডেড বাই সময়। তাহলে বৈদ্যুতিক কার্যটাই অ্যাকচুয়ালি তড়িৎ শক্তি। যখনই সেই কাজটা সম্পাদিত হচ্ছে কোনো বৈদ্যুতিক যন্ত্র কর্তৃক, তখনই সেটা তড়িৎ শক্তিতে পরিণত হচ্ছে। অর্থাৎ তড়িৎ শক্তি W ইলেকট্রিক্যাল = P × T। অর্থাৎ আমরা লিখতে পারি তড়িৎ শক্তি সমান তড়িৎ ক্ষমতা ইন্টু সময়। এবার এই তড়িৎ শক্তির একক কি? শক্তির একক যেমন হচ্ছে জুল, একটা একক তো জুল, এবং সেটা হচ্ছে SI একক জুল। SI একক হচ্ছে জুল। যেমন কৃতকার্যের একক সেরকমই শক্তির একক জুল। কিন্তু এছাড়াও কিছু একক আছে, যেমন এই সম্পর্ক থেকে তোমরা লক্ষ্য করো, তড়িৎ ক্ষমতার একক যদি আমরা ওয়াট ব্যবহার করি, সময়ের একক ঘন্টা ব্যবহার করি, তাহলে সেটাও কিন্তু তড়িৎ শক্তির একটা একক। সুতরাং তড়িৎ শক্তির আরো একটা একক হচ্ছে ওয়াট ঘন্টা, অর্থাৎ WH। এছাড়াও তড়িৎ ক্ষমতার যদি আরো একটা বড় একক, সেটা হচ্ছে কিলোওয়াট। এবং এইটা হচ্ছে ঘন্টা, সুতরাং কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ kWh। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটি একক। এই এককটা হচ্ছে তড়িৎ শক্তির বাণিজ্যিক একক। তড়িৎ শক্তির বাণিজ্যিক একক। এবং এই একক তার মানে 1 kWh। এটা বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে 1000 ওয়াট বা 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যতটা পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় সেটাই হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 কিলোওয়াট আওয়ার, যেটাকে আমরা বলি 1 ইউনিট বা 1 BOT। BOT হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। সুতরাং 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে ইউনিট বা 1 BOT। প্রসঙ্গত উল্লেখ্য, আমাদের প্রত্যেকের বাড়িতে মিটার আছে এবং সেই মিটারে আমরা একটা রিডিং নেই। সেই কিসের রিডিং বা কিসের পাঠ নেওয়া হয়? সেটা হচ্ছে ব্যয়িত তড়িৎ শক্তি। এবং ওই মিটারে ব্যয়িত তড়িৎ শক্তির হিসাব যে এককে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে কিলোওয়াট আওয়ার। এবং অর্থাৎ আমরা যদি বলি যে 10 ইউনিট তড়িৎ শক্তি ব্যয়িত হলো, তার মানে হচ্ছে 10 কিলোওয়াট ঘন্টা তড়িৎ শক্তি ব্যয় হলো। এটা তোমরা খেয়াল রাখবে। এবং তার মানে এই কিলোওয়াট আওয়ার অ্যাকচুয়ালি তড়িৎ শক্তির একক। তাহলে তড়িৎ শক্তির এসআই একক কি? জুল। এগুলো বাণিজ্যিক ব্যবহারিক একক। এবার সেই তাহলে 1 BOT বা 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল সেটা আমরা দেখে নিই। 1 কিলোওয়াট আওয়ার সমান কি? দেখো, 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার। ঠিক আছে? তার মানে হচ্ছে এটা 10 কিউব ওয়াট বলতে পারি, আর এটা হচ্ছে 3600 সেকেন্ড বলতে পারি। তাহলে এটা হচ্ছে 10 কিউব জুল পার সেকেন্ড ইন্টু 3600 সেকেন্ড। সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল হোক, তাহলে 36 ইন্টু 10⁵ জুল। সুতরাং এই রিলেশনটাও কিন্তু তোমরা খেয়াল রাখবে যে 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে কত জুল। ঠিক আছে? এছাড়াও এই কিলোওয়াট আওয়ার প্রসঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ সূত্র আমাদের খেয়াল রাখতে হবে, এবং যেটাকে প্রয়োগ করে আমরা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন নিউমেরিক্যালস করব। আমরা বাড়িতে যে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করছি
সেই বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারের ফলে কতটা পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হলো তার হিসাব, অর্থাৎ কত ইউনিট তড়িৎ শক্তি আমার খরচ হলো, সেটা আমরা যে সূত্রের সাহায্যে নির্ণয় করব সেটা আমরা দেখে নিই। ইউনিটের সংখ্যা তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি কিলোওয়াট আওয়ারে কতটা ইউনিট, সেটা হচ্ছে ওয়াট গণিত ঘন্টা ডিভাইডেড বাই 1000। এই সূত্রটা তোমরা খেয়াল রাখবে কত ইউনিট তড়িৎ শক্তি খরচ হলো এটা পাওয়ার জন্য। এখন আমি বৈদ্যুতিক যন্ত্রপাতির রেটিং এবং তার তাৎপর্য সম্পর্কে আলোচনা করব। প্রত্যেক বৈদ্যুতিক যন্ত্রে একটা নির্দিষ্ট ভোল্টেজ এবং একটা নির্দিষ্ট ওয়াটেজ লেখা থাকে, এটাই হচ্ছে ওই বৈদ্যুতিক যন্ত্রের রেটিং। এখন এই রেটিং এর তাৎপর্য কি? প্রথম কথা হচ্ছে এই বৈদ্যুতিক যন্ত্রের রেটিং থেকে আমরা তার সর্বাধিক কার্যক্ষমতা সম্পর্কে জানতে পারি। মানে হচ্ছে এটা যে ওই বৈদ্যুতিক যন্ত্রটি কত ভোল্টেজে সর্বাধিক কার্যক্ষম হয় এবং সেই সময়ে ব্যয়িত তড়িৎ শক্তির হার কত। এটা আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। যেমন মনে করো কোনো একটা ইলেকট্রিক বাল্ব, সেই ইলেকট্রিক বাল্বের রেটিং ধরা যাক 220 ভোল্ট 100 ওয়াট। এর মানে কি? এর মানে হচ্ছে এই বৈদ্যুতিক বাতিটিকে যদি 220 ভোল্ট বৈদ্যুতিক মেন লাইনের সঙ্গে যুক্ত করা হয় তাহলে সর্বাধিক উজ্জ্বলভাবে জ্বলবে এবং সেই সময়ে প্রতি সেকেন্ডে 100 জুল হারে তড়িৎ শক্তি ব্যয়িত হবে। এবং এছাড়াও এই রেটিং থেকে আমরা আরো কিছু ইনফরমেশন বা তথ্য পাই। যেমন এই বৈদ্যুতিক ফিলামেন্টের রোধ কত এবং এই বৈদ্যুতিক ফিলামেন্টের মধ্য দিয়ে সর্বাধিক কতটা পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে পারে, এই দুটো তথ্যও কিন্তু আমরা এই রেটিং থেকে নির্ণয় করতে পারি। সেই ক্যালকুলেশনটা আমরা করি এখন। সুতরাং এখানে দেখতে পাচ্ছ যে ভোল্টেজটা হচ্ছে 220 ভোল্ট আর তড়িৎ ক্ষমতা হচ্ছে 100 ওয়াট। তাহলে আমরা এখন এই বৈদ্যুতিক বাতি ফিলামেন্টের রোধ নির্ণয় করতে চাই। সুতরাং আমাদের জানা আছে P ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, ততএব আর ইকুয়াল টু কি ভি স্কোয়ার বাই পি। তার মানে ভি হচ্ছে 220 ডিভাইডেড বাই 100, তাহলে হচ্ছে 484 ওহম। সুতরাং এই বৈদ্যুতিক বাতি ফিলামেন্টের রোধ হচ্ছে 484 ওহম। এবার এই বৈদ্যুতিক যন্ত্রে সর্বাধিক কতটা তড়িৎ প্রবাহিত হতে পারে, অর্থাৎ এই বৈদ্যুতিক বাতির মধ্যে। তাহলে আমরা আরো একটা তড়িৎ ক্ষমতা রিলেশন জানি, P ইজ ইকুয়াল টু ভি ইনটু আই। তাহলে I ইজ ইকুয়াল টু পি বাই ভি। তাহলে P কত? 100, ভি হচ্ছে 220, ক্যান্সেল। তাহলে সর্বাধিক তড়িৎ প্রবাহিত হতে পারে 5/11 অ্যাম্পিয়ার। তাহলে এটা খেয়াল রাখবে। আরো একটি আমরা তথ্য রেটিং থেকে পেতে পারি, সেটা হচ্ছে ওই বৈদ্যুতিক যন্ত্রটি ওই বোর্ডে মানে লাগানো যাবে কিনা, অর্থাৎ ওই বৈদ্যুতিক যন্ত্রটি লাগালে আমাদের বাড়ির যে লাইন সেই লাইনে কোনো ক্ষতি হবে কিনা সেটাও আমরা জানতে পারি। আমরা এর জন্য অন্য একটা উদাহরণ আমি নিচ্ছি। যেমন মনে করো তোমার বাড়িতে একটা ওয়াশিং মেশিন আছে, সেই ওয়াশিং মেশিনের ভোল্টেজ রেটিং হচ্ছে 220 ভোল্ট এবং ওয়াটেজ রেটিং হচ্ছে 3300 ওয়াট। এবার আমরা দেখতে চাই এই বৈদ্যুতিক যন্ত্রকে যদি আমরা সংযুক্ত করি তাহলে এই বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে সর্বাধিক কতটা পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। দেখো এখানে হচ্ছে ভি ইকুয়াল টু 220 ভোল্ট আর তড়িৎ ক্ষমতা পি ইকুয়াল টু 3300 ওয়াট। এবার আমরা একটা রিলেশন জানি, সেটা হচ্ছে P is equal to V into I, তাহলে I is equal to P by V, that is 3300 divided by 220। তাহলে এটা 30, এটা হচ্ছে 11 দিয়ে, তাহলে এই ক্যালকুলেশন করে আমরা পেলাম 50 অ্যাম্পিয়ার।
এবার মিটারের পাশে যে ফিউজ তার আছে সেই ফিউজ তার যদি আমরা 5 অ্যাম্পিয়ার ব্যবহার করি আর যদি এই বৈদ্যুতিক যন্ত্রটাকে সংযুক্ত করা হয় তাহলে সেই 5 অ্যাম্পিয়ার ফিউজ তার কিন্তু কেটে যাবে এবং এই বৈদ্যুতিক যন্ত্রপাতিটা সেইখানে কিন্তু লাগানো যাবে না। সুতরাং আমাকে এমন একটা ফিউজ তার ব্যবহার করতে হবে যাতে করে 15 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত সর্বোচ্চ পরিমাণ হতে পারে। সুতরাং এটাও একটা ইনফরমেশন যেটা আমরা এখান থেকে জানতে পারি। এবার আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এখানে লক্ষ্য করো যে দুটি টিউব লাইট 40 ওয়াটে 8 ঘন্টা চলছে দৈনিক, দুটি ফ্যান 80 ওয়াটে 6 ঘন্টা চলছে দৈনিক। তাহলে এক মাসের বৈদ্যুতিক বিল হিসাব করো, প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে এই ধরনের গাণিতিক সমস্যা আমরা কিভাবে সমাধান করব, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আমরা ইউনিটের সংখ্যা বার করে নেব এবং এটা হচ্ছে দৈনিক ইউনিটের সংখ্যা, মানে ব্যয়িত তড়িৎ শক্তির হিসাব করতে হবে। দৈনিক ইউনিটের সংখ্যা সেটা সমান, দেখো দুটো টিউব লাইট 40 ওয়াট ক ঘন্টা চলছে 8, প্লাস দুটি ফ্যান 80 ওয়াট 6 ঘন্টা চলছে, ডিভাইডেড বাই 1000। এবং এটা কত হবে দেখো, সেটা হচ্ছে 640 প্লাস 960 ডিভাইডেড বাই 1000, দ্যাট ইজ ইকুয়াল টু 0, 6 আর 4 10, 9 আর 6 15, 15 16 ডিভাইডেড বাই 1000, দ্যাট ইজ 1.6। এটা হচ্ছে ইউনিটের সংখ্যা, অর্থাৎ 1.6 কিলোওয়াট আওয়ার। এটা হচ্ছে কি দৈনিক। তাহলে মাসিক ব্যয়িত তড়িৎ শক্তি সেটা হচ্ছে কত, 1.6 ইন্টু 30, দ্যাট ইজ 480। হ্যাঁ, সেটা হচ্ছে 48 কিলোওয়াট আওয়ার। তাহলে বৈদ্যুতিক বিল, তাহলে মাসে বৈদ্যুতিক বিল সেটা কত হবে, সেটা 48 ইন্টু 5, দ্যাট ইজ 5 8 40, 5 4 20, 20 আর 4 24, অর্থাৎ 240 টাকা। এত টাকা বৈদ্যুতিক মানে বিল দিতে হবে। এইরকম ভাবে তোমাদের আরো অনেক সমস্যার সমাধান করতে হবে। এবার আমরা এই বৈদ্যুতিক যন্ত্রপাতি রেটিং এর উপর ভিত্তি করে কিছু সমস্যা, কিছু প্রশ্নের উত্তর আমরা বোঝার চেষ্টা করব। এখানে প্রথম প্রশ্নটা লক্ষ্য করো, 220 ভোল্ট 100 ওয়াট এবং 220 ভোল্ট 60 ওয়াট এই দুটি বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের রোধের তুলনা করো। এটা আমাদের প্রথম প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্নের আমরা উত্তরটা করি। তাহলে এখানে আমার দুটো বৈদ্যুতিক বাল্ব, একটা হচ্ছে B1 যার রেটিং হচ্ছে 220 ভোল্ট 100 ওয়াট, আর দ্বিতীয় একটা বৈদ্যুতিক বাল্ব সেটা রেটিং হচ্ছে 220 ভোল্ট 60 ওয়াট। এবার এদের ফিলামেন্টের রোধে তুলনা করতে হবে। এবার দেখো রোধের ফর্মুলা আমরা কি জানি, R ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। যেহেতু উভয় ক্ষেত্রে দেখো ভোল্টেজ রেটিং উভয় ক্ষেত্রে হচ্ছে সমান, সেই জন্য আমরা এখানে বলে দেব যে R ভ্যারিজ অ্যাজ 1 বাই পি, যেহেতু ভি হচ্ছে ধ্রুবক কনস্ট্যান্ট, তাহলে R ভ্যারিজ অ্যাজ 1 বাই পি। তাহলে প্রথম বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের রোধ যদি R1 হয় তাহলে R1 বাই R2 ইকুয়াল টু তাদের ব্যস্তানুপাতিক হবে, অর্থাৎ P2 বাই P1। তাহলে P2টা কত, P2টা হচ্ছে 60 আর P1টা হচ্ছে 100। তাহলে 0 0 ক্যান্সেল আউট, 2 3 6, 2 5 10, অর্থাৎ এই বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের রোধের অনুপাত হচ্ছে 3:5 এবং R2 ইজ গ্রেটার দ্যান R1, অর্থাৎ এই দ্বিতীয় যে বৈদ্যুতিক বাতি আছে
তার ফিলামেন্টের রোধটা এই ফিলামেন্টের রোধের চাইতে বেশি হবে। এই ফিলামেন্টের রোধ কিন্তু ওই ভোল্টেজ, কোন ভোল্টেজে লাগানো হবে ইত্যাদির উপর নির্ভর করে না। একদম কোনো বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের রোধ হচ্ছে এদের যে রেটিং আছে সেই রেটিং অনুযায়ী বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের রোধ কিন্তু নির্ধারিত হবে। এরপরের প্রশ্নটা লক্ষ্য করো, সুতরাং প্রথম প্রশ্ন উত্তরটা কিন্তু হয়ে গেল। এবার দ্বিতীয় প্রশ্নটা লক্ষ্য করো, বৈদ্যুতিক বাতি দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে কোনটি উজ্জ্বলতর ভাবে জ্বলবে? তাহলে এই প্রশ্নটির উত্তর আমরা করব এবং প্রথমে কিন্তু আমরা জেনে নিয়েছি যে এটা আমরা লিখে রাখি যে দ্বিতীয় বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের রোধ প্রথম বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের রোধ অপেক্ষা বেশি। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা করি। দেখো, এইরকম ভাবে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো এবং আমরা প্রথম বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের রোধ পেয়ে মানে রোধটা আমরা কম্পেয়ার করতে পেরেছি। ঠিক আছে, এটা হচ্ছে B1 আর এটা হচ্ছে B2 আর এখানে আমার সাপ্লাই হচ্ছে 220 ভোল্ট। এবার আমরা দেখতে চাই যে কোন বাতিটি উজ্জ্বলতর ভাবে জ্বলবে। তাহলে কোন বাতি উজ্জ্বলতর ভাবে জ্বলবে এটা আমরা হিসাব করব কার উপর ভিত্তি করে। দেখো, যেটাতে বেশি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে তাহলেই আলোক শক্তি উৎপন্ন হবে, তাই সেটা উজ্জ্বলতর ভাবে জ্বলবে। তার মানে ব্যয়িত তড়িৎ শক্তির হার, অর্থাৎ ব্যয়িত তড়িৎ শক্তির হার যেটার ক্ষেত্রে বেশি হবে সেটাই উজ্জ্বলতর ভাবে জ্বলবে। এবার দেখি আমরা কিভাবে তুলনা করব। দেখো, দুটো বৈদ্যুতিক বাতি ফিলামেন্টের রোধের আমরা তুলনা করেছি, অর্থাৎ R2 is greater than R। এবার এই বৈদ্যুতিক বাতি এবার শ্রেণী সমবায়ে যেহেতু যুক্ত আছে সেই জন্য উভয়ের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। এবার আমরা P ইকুয়াল টু কি জানি, I²R। তাহলে যেহেতু শ্রেণী সমবায়ে যুক্ত থাকছে সুতরাং উভয় বৈদ্যুতিক বাতির মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, সুতরাং P ভ্যারিজ অ্যাজ R। তার মানে কোন বৈদ্যুতিক বাতির ক্ষেত্রে ব্যয়িত তড়িৎ শক্তির হার বেশি হবে? যা রোধ বেশি কার? R2। সুতরাং 220 ভোল্ট 60 ওয়াট এই বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট উজ্জ্বলতর ভাবে জ্বলবে যখন এই বৈদ্যুতিক বাতি দুটিকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার বলা হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোন বাতিটি উজ্জ্বলতর ভাবে জ্বলবে। দেখো, কোন ক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ করা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করবে। সেটা এবার এইটা একটা বৈদ্যুতিক বাতি, এটা একটা বৈদ্যুতিক বাতি, আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করছি। এইটা প্লাস মাইনাস, এটা হচ্ছে B1, এটা হচ্ছে B2। এবার যেহেতু সমান্তরাল সমবায়ে যুক্ত আছে সুতরাং উভয় ক্ষেত্রে একই বিভব প্রভেদ কাজ করছে, তাহলে এক্ষেত্রে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা একই নয়। সুতরাং আমরা প্রথমে P ইকুয়াল টু I² ব্যবহার করেছিলাম, এক্ষেত্রে কিন্তু P ইকুয়াল টু V²/R ব্যবহার করতাম। তার কারণ হচ্ছে এই সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে উভয় ফিলামেন্টের দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ একই থাকবে, তাহলে সেক্ষেত্রে ব্যয়িত তড়িৎ শক্তির হার P ভ্যারিজ অ্যাজ 1/R। অর্থাৎ তার মানে কি, যে ফিলামেন্টের রোধ কম সেইটা কিন্তু বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। তাহলে কোন ফিলামেন্টের রোধ কম? সেটা হচ্ছে 220 ভোল্ট 100 ওয়াট, অর্থাৎ প্রথম বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের রোধ কম। সেই জন্য এক্ষেত্রে অর্থাৎ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে 220 ভোল্ট 100 ওয়াট এই বৈদ্যুতিক বাতিটি উজ্জ্বলতর ভাবে জ্বলবে, কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত করলে 220 ভোল্ট 60 ওয়াট এই বৈদ্যুতিক বাতিটি উজ্জ্বলতর ভাবে জ্বলবে। আবার আরো একটা প্রশ্ন করা হয় এক্ষেত্রে যে এই রকম হচ্ছে রেটিং দুটো বৈদ্যুতিক বাতির, এবার এদের কোন ফিলামেন্টটা মোটা এইটা যদি বলতে হয় তাহলে আমরা কিভাবে বলবো। দেখো, আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে দ্বিতীয় বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের রোধটা প্রথম বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের রোধ অপেক্ষা বেশি। এবার রোধের সঙ্গে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি সম্পর্ক? R ভ্যারিজ অ্যাজ 1/. তার মানে কি, যার রোধ হচ্ছে বেশি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে কম। তার মানে যে ফিলামেন্টের রোধ কম সেটা হচ্ছে মোটা। তাহলে কোন ফিলামেন্টের রোধ কম? 220 ভোল্ট 100 ওয়াট। সুতরাং 220 ভোল্ট 100 ওয়াট এই বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের রোধ কম, সুতরাং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, অর্থাৎ এই বৈদ্যুতিক বাতির ফিলামেন্টটা অপেক্ষাকৃত মোটা
এই দ্বিতীয় বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট অপেক্ষা। সুতরাং এটা হলো সামগ্রিক আলোচনা। এছাড়াও আরো কিছু নিউমেরিক্যালস বা গাণিতিক সমস্যা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আজকে এ পর্যন্তই। অল দ্য বেস্ট।